খারাপ লাগছে? অসহ্য লাগছে। মাহির এহেন ঝাঁঝালো কণ্ঠে হাসলো মুগ্ধ। মেয়েটার গালে নাক ঘষে বলল। হু দ্য ফাক কেয়ার্স অ্যাবাউট দ্যাট? দম আটকে গেল মাহির। শুকনো হলো কণ্ঠা। মেয়েটা কেমন তেজ দেখে ফের বলল। ইয়াল্লাহ, কবে আপনার কাছ থেকে একটু শান্তি পাবো আমি? বাঁকা হাসলো রুরো মানব। মেয়েটার গাল থেকে নাক সরে তাকালো মুখ পানে। চোখ দুটো ক্ষুদ্র ক্ষুদ্র করে নিয়ে শ্লেষাত্মক কণ্ঠে বলল। যার মাথার উপর আমি নামক আস্ত এক অশান্তি ঘুরপাক খাচ্ছে, তার আবার শান্তি? অকাদের বাইরের কথাবার্তা কেন বলছিস বান্দির মেয়ে? নাক ফোলা মাহি মুখ ঝামটে দিয়ে বলে। অসহ্য। আপনি আমায় কবে মুক্তি দেবেন বলুন তো? পরপারে ফের দেখা না হওয়া অবধি এই আমি নামক অভিশাপের কাছ থেকে তোর কোনো মুক্তি নেই পিচ্চি। হুটহাট নতুন সম্বোধনে ভরকায় শব্দদর্শী। বিস্ময়ের আসরতা ডুবেছে তার সচল মস্তিষ্ক। কানে বোধ হয় এখনো বাজছে নির্দয় মানবের শান্ত কণ্ঠস্বর। শব্দদর্শী নড়চড় বাড়ালো। ক্ষুদ্র বদনখানি রুড়ো মানবের রুক্ষ হাতের বাঁধন হতে মুক্ত করার প্রয়াসে মত থেকে নাক কুচকে তিতি বিরক্ত কণ্ঠে বলল। যার সান্নিধ্যে প্রতিটি মুহূর্ত কাটে বিষাক্ততায়, তার সাথে পরপারে দেখা করার প্রসঙ্গ আসে কোত্থেকে? আল্লাহ করুক আগামী 6 মাস পর এই প্যালেস নামক জাহান্নাম থেকে মুক্তি পাবার পর দ্বিতীয়বার আপনার মতো জালিমের মুখ দর্শনও যাতে আমার করতে না হয়। যুবকের বাদামি চোখ দুটোর তীক্ষ্ণ দৃষ্টি নিষ্পলক ভঙ্গিতে সপ্তদর্শীর পল্লবিত মুখখানার পানে নিবদ্ধ। তার বা হাতের শক্ত বাঁধনে মন্দির সপ্তদর্শীর কোমল বাঁকানো কোমর। ডান হাতের মুঠো শক্ত করে আটকানো তলোয়ারের ধাতব হাতল। যুবক হাসল এবার। ধারালো ক্যারেন দাঁতে রুষ্ট চাপায় পিষ্ট করল পিয়ার্সিং করা নীল মাংসের ঠোঁট। নীরবের চোখ দুটো খানিক ক্ষীণ করে নিয়ে মুখটা এগিয়ে আনলো মাহির মুখ পানে। সপ্তদর্শী দাঁত কিরমির করে ওঠে তক্ষুনি। এক ঝটকায় মুখটা ঘুরিয়ে নেয় অন্যত্র। বিরক্তিতায় চোখ খিচে নিঃশ্বাস টানতে আচানক তার কানের লতিতে লেপটে গেল যুবকের খাড়া নাকের উষ্ণ ছোঁয়া। ভরকায় মাহি। এক মুহূর্তে হিমকাণ্ডে স্থির হলো তার সর্বাঙ্গ। বেচারির দম আটকালো কণ্ঠনালীর ডগায়। অক্ষিপুটের সঙ্গে কুঁচকে গেল মুখ। তার কানের কাছে যুবকের উষ্ণ নিঃশ্বাসের ছাপটা দোল খাচ্ছে ভীষণ। ব্রিটিশের সুন্দর নাকের ডগাটা এলো পাতারিয়ে ছুঁয়ে দিচ্ছে সপ্তদশীর কোমল ত্বক। মাহি কাঁপছে এবার। কণ্ঠ ফুরে বেরোচ্ছে না একটি শব্দ। বেচারি টালমাটাল। অসারতায় ডুবে থাকা তার হাত দুটো যুবকের বুকের কাছে উঠে সে সজোরে ঠেলতে গেলে কর্ণকুহরে ভেসে এলো রুড়ো মানবের রহস্যময় বাঁকা কণ্ঠ। কাউকে এত বেশি ঘৃণা করতে নেই মেয়ে, কেননা ভাগ্য বড় কুচুটে জিনিস। দেখা গেল তুই যাকে এই মুহূর্তে সবচেয়ে বেশি ঘৃণা করছিস, একটা সময় তাকেই চোখে হারালি। মস্তিষ্কটা তরাক করে জ্বলে উঠল মাহির। কাঁপা কাঁপা বদনখানি অনড় হলো মুহূর্তেই। চোখ দুটো আরও খানিকটা কুচকে নিয়ে মেয়েটা কেমন কাঁপা কাঁপা কণ্ঠে আওড়ালো। অসম্ভব। সেটা আপনার স্বপ্নে হবে বিস্ট, বাস্তবে নয়। ফের বাঁকা হাসলো রুনো মানব। দক্ষ কোট কৌশলী কায়দায় নিজ নাকের ডগাটা আলতো করে সরে আনলো মেয়েটার মসৃণ কপালে। সপ্তদশীর সুশ্রী গৌরবর্ণা ডান গালটায় তীব্র ঘর্ষণ চালাচ্ছে নির্দয় মানবের বেহায়া নাকের ডগা। সে অপ্রসন্ন কাণ্ডে দুর্বল হচ্ছে বোকা মানবী। ভয়ে অস্বস্তিতে কাঁপছে ভীষণ। যুবক আর দৃষ্টিতে দেখল সব। দৃঢ় চোয়ালে তেজে ভাব বসিয়ে তখনই ডান হাত থেকে তলোয়ারটা এক ঝটকায় ছুঁড়ে ফেললো আদুরে। মুহূর্তে ঝনঝনে উঠল ধারালো অস্ত্রখানা। সে শব্দের তীব্রতায় ফেটে গেল মাহি। যুবক আলগুছে জোর বাড়ালো হাতের। ডান হাতের রুক্ষ আঙ্গুলের চাপে আচানক আঁকড়ে ধরল মাহির নরম চোয়াল। সেথায় আগ্রাসী চাপ বসিয়ে মেয়েটার নত মুখখানা সামান্য উঁচিয়ে তুলে রাশভারী কণ্ঠে শুধালো। অসম্ভব, এটা আবার কি? এমন কোনো শব্দ আমার ডিকশনারিতে আজ অব্দি স্থান পাইনি বান্দির মেয়ে। যা একবার আমার মুখ দিয়ে বেরোবে তা শেষ অবধি আমার কল্যাণে ঘটবেই ঘটবে। কজ ইউ নো না, অসাধ্যকে সাধন করে অধীর রায়ের কাজ। তরাক চোখ খুলল মাহি। ঘাড় বাঁকিয়ে স্তম্ভিত দৃষ্টি এক মুহূর্ত তাকিয়ে রইল রুড়ো মানবের পানে। মেয়েটার সহসা ঘুরে তাকানোই যুবকের বিচক্ষণ মস্তিষ্কে হুট করেই বেজে উঠল একখানা প্রশ্ন। তার হৃদয় কুঞ্চিত এই পর্যায়ে। মুখটা হয়েছে গম্ভীর। সে কেমন ক্ষুদ্র চোখে মেয়েটার পানে তাকিয়ে থেকে কণ্ঠে একটা সন্দিগ্ধ ঝাঁজ ছেলে জিজ্ঞেস করলো। তুই নাকি অসুস্থ? আকাশ থেকে টপকানোর ভঙ্গিমা ধরল মাহি। আশ্চর্য কণ্ঠে তৎক্ষণাৎ জবাব দিল। এত বড় তরতাজা মিথ্যা কথাটা বলতে একটু বাজছে না আপনার?
সহসায় তীক্ষ্ণ হলো মুগ্ধের বাদামি চোখ দুটোর দৃষ্টি, যে দৃষ্টির অন্তরালে সত্যি উন্মোচনের প্রখর প্রয়াস বিদ্যমান। বিচক্ষণ মানব একে একে দু মিলালো মনে মনে। দৃঢ় জলখানা শক্ত করে ফুটিয়ে ঘাড় বাঁকালো এদিক ওদিক। শব্দদর্শী হা হয়ে দেখল শুধু। তার বাকশূন্য জিভ ঠেলে ঠোঁটের ডগায় কথা পৌঁছানোর আগেই যুবক ঘটায় আরেক কাণ্ড। নির্লিপ্ত ভঙ্গিমায় তখনই এক হাতে মেয়েটাকে তুলে নিল কাঁধে। এহেন অতর্কিত কাণ্ডে হাঁক চোকায় বোকা মানবী। তড়িঘড়ি করে নিজেকে সামনে নিয়ে ভরকানো কণ্ঠে প্রশ্ন ছুড়ে, এ কি, আপনি আমায় কাঁধে তুললেন কেন? তৎক্ষণাৎ প্রত্যুত্তর করবার যাচ্ছে তাই স্বভাব মাফিয়া বিস্টের নেই। মেয়েটাকে নিজ প্রশস্ত কাঁধে ঝুলে রেখে সে কেমন নির্বিকার ভঙ্গিতে সিগার গুজেছে ঠোঁটের ফাঁকে। সদ্য জ্বালানো লাইটারের আগুনটুকু দু হাতের আবদ্ধতায় বাতাসের ঝাপটা হতে পারছে। কুচিয়ে সিগারের শেষ ভাগ ধরে মুখ ভর্তি ধোঁয়া টানল যুবক। অতপর গম গম গলায় আওড়ালো, ছাদে থেকে কি এমন ঝান্ডা গাড়বি বান্দির মেয়ে? সহসা মুখ কুচকে গেল মাহির। তিক্ততা ছেয়ে গেল কণ্ঠায়। মেয়েটা কেমন ঝাঁজ দেখিয়ে পর মুহূর্তেই বলল, নিচে নামান বলছি, আর পা আছে, আমি হেঁটে যেতে পারবো। কথাটা কানে তুলেনি মুগ্ধ। ভাবল ভঙ্গিতে পায়ের গতি টেনে সিগার ফুঁকতে ফুঁকতে নির্লিপ্ত কণ্ঠে শুধালো, আমি এখনো মরিনি রে বান্দির মেয়ে। বাদরের মতো ধেই ধেই করে নেচে কুদে পা দুটোকে নিশ্চয়ই ব্যথা করেছিস। সো এবার চুপচাপ পড়ে থাক কাঁধে। শব্দদর্শী বুঝে গেল লোকটাকে আর বাড়তি কিছু বলে লাভ নেই। ব্যর্থতায় সে চুপচাপ পড়ে রইল মানবের কাঁধে। কিয়ৎক্ষণ পেরোতেই তার মনের কোণে উত্থাপিত হলো একখানা সাহসী প্রশ্ন। তৎক্ষণাৎ শুকনো ফাঁকা ঢুক গিল মাহি। আমতা আমতা করে পরিশেষে মনের কোনো উত্থাপিত হওয়া বাক্যটুকু জিভের ডগায় এনে আওড়ালো, আপনার কি হয়েছে? কোরিয়া থেকে ফিরে এসে এমন বিহেভ করছেন কেন আপনি? পা দুটো চলমান মুগ্ধের। মেয়েটাকে কাঁধে নিয়ে মাত্র প্রবেশ করলো এলিভেটরে। নির্বিকার ভঙ্গিতে দু হাত পকেটে গুজে শুধালো, কেমন বিহেভ করছি বান্দির মেয়ে? উত্তর সাজাতে ব্যস্ত মাহি। খানিকক্ষণ অস্থিরতায় কামড়ালো নিজ ঠোঁট। অতপর মনের কোণে একটা সাহস সঞ্চয় করে মিনমিনিয়ে বলল, এক কথায় অদ্ভুত, বারবার বারণ করা সত্ত্বেও ছুঁয়ে দিচ্ছেন আমায়। সহসা গালের ভাঁজে জিভ ঠেলে বাঁকা হাসলো রুনা মানব। ঠোঁটের ফাঁকে গুজে রাখা সিগার শুদ্ধই রাশভারী কণ্ঠে শুধালো, তোকে নিশ্চয়ই এখানে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য আনিনি বান্দির মেয়ে। ভ্রুকুটায় মাহি। ললাটের চামড়ায় গোটা কত সন্দিগ্ন ভাঁজ ফেলে জিজ্ঞেস করে ওঠে, মানে? এই পর্যায়ে বাহাতটা পকেট থেকে বার করলো মুগ্ধ। ঠোঁটের ফাঁক হতে সিগারটা আলগোছে নামিয়ে নে কুটিল কণ্ঠে আওড়ালো, তোর শান্তির স্থায়িত্ব খুব একটা বেশি নেই বান্দির মেয়ে। বড়জোর আর মাত্র 18 দিন। থামকায় মাহি। উদ্বিগ্ন মন তার ভাবতে বসলো 18 দিন পর ঠিক কি হতে চলেছে। আর শাস্তি, তার কোন শাস্তির কথা বলল নির্দয় লোকটা। বহুক্ষণ ভেবেও কুল কিনারার নাগাল পায়নি শব্দদর্শী। আবদ্ধ বিস্ময় প্রশ্ন ছুড়ল, এর অর্থ কি বিস্ট? আর মাত্র 18 দিন পর কি হবে? আপনি কি করতে চাচ্ছেন আমার সঙ্গে? গা ছাড়া ভাব ধরল মুগ্ধ। ঠোঁটের কাছে সিগার টেনে এনে শুধালো, নাথিং। যুবকের এহেনা প্রত্যুত্তরে দাঁত খিঁচল মাহি। মিত্রস্নায় বলে বসলো, আপনি ভীষণ খারাপ বিস্ট। দাঁতের শোনে ঠোঁট পিষল রুরমানব। ততক্ষণে এলিভেটর এসে দাঁড়িয়েছে 3 তলার প্রশস্ত করিডোরের সম্মুখে। এলিভেটরে আবদ্ধ কাছের দুয়ারটা খুলে যেতেই বাইরে পা রাখলো মাফিয়া বিস্ট। দুহাতে ফের পকেটে গুজে গমগমে গলায় শুধালো, ওয়েল আই নো দ্যাট। এবার নতুন কিছু বল বান্দির মেয়ে। মুখ কুচকেছে মাহি। পাথরে মানবের শোনে আর কথা বাড়াবে না বলে পণ করেছে মনে মনে। গাল ফুলে পড়ে আছে যুবকের কাঁধে। সামনে থেকে সরে যায় লেক্স, কিন্তু এবার বাড়াবাড়ি হচ্ছে। সম্মুখে পাহাড়ের ন্যায় দাঁড়িয়ে থাকা শ্যামপুরুষ বাঁকা হাসলো কেবল। বা হাতে ধরে রাখা বন্দুকখানার ধাতব নলটা ফের দাবলো অ্যাডুইনের প্যাট বরাবর। শক্ত চোয়ালে চিরবির কণ্ঠে শুধালো, বাড়াবাড়ি দেখলি কি রাস্কেল? এ তো সবে শুরু। চোয়াল শক্ত হলো অ্যাডুইনের। মুখবাবে ছেয়ে গেল অদৃশ্য আগুন। গম্ভীর পুরুষ দাঁত কটমটিয়ে তখনই এক আগ্রাসের থাবায় চেপে ধরল অ্যালেক্সের চোয়াল। কণ্ঠে আগুন ঢেলে যেই না কিছু আওড়াবে অমনি তার আনমনির দৃষ্টি গিয়ে ঠেকল আদুরে 3 তলার করিডোর পানি। মুহূর্তে থমকায় অ্যাডুইন। পরিবর্তন নামলো তার সম্পূর্ণ মুখমণ্ডলে। হাতের থাবা আলগা হলো বেশ। ঠোঁটের কোণে আচমকায় লেপটে গেল এক ছেলতে রহস্যময় বাঁকা হাসির রাশ। অ্যালেক্স ভ্রুগুটায় অ্যাডুইনের এরূপ ভাবভঙ্গিতে শ্যামপুরুষ তৎক্ষণাৎ নিজের চোয়ালখানা অ্যাডুইনের হাত থেকে এক ঝটকায় ছাড়ালো। অতঃপর নিজেও অ্যাডুইনের দৃষ্টি অনুসরণ করে ঘাড় বাঁকিয়ে তাকালো করিডোর পানি।
আর অমনি অবিশ্বাস্য দৃশ্যে অক্ষিপুটে ধরা খেতেই মস্তিষ্ক ফাঁকা হলো অ্যালেক্সের। বিস্ময়ে লেপ্টে গেল সম্পূর্ণ মুখবয়ব। দ্য গ্রেট রুশদি কিং এর কাঁধে এক সাধারণ মেয়ে মানুষ পড়ে আছে, আর রুশদি কিং কিনা নির্বিকার ভঙ্গিতে হাঁটছে। অবিশ্বাস্য তাই বোধ হয়েছে অ্যালেক্স, নিজের চোখে যেন বিশ্বাস করতে পারছে না। মানব পেছন থেকে তখনই একখানা হাত এসে আচানক আঁকড়ে ধরল তার কাঁধ, কানের কাছে মুখ নামিয়ে ফিসফিসিয়ে বলল, দাবার গুটি কিন্তু উল্টে গিয়েছে অ্যালেক্স। স্বয়ং রুদ্রসী কিং ওরফে মাফিয়া শ্যাডো মনস্টার যেই মেয়েকে নিজ কাঁধে উঠিয়েছে তাকে সাধারণ ভাবা অসাধারণ। ভুল করো কি করে, ঘটে বুদ্ধি নেই। মস্কো, রাশিয়া, স্কুরাভটভ কফি শপ। ট্রান্সপারেন্ট কাচের ডালে লাগোয়া একখানা গোলাকার টেবিলে গা ঘেঁষে বসে আছে মায়াঙ্ক। চিরচেনা খোলসে আবৃত যুবক ক্ষণে ক্ষণে চুমুক বসাচ্ছে কফির কাপে। নীল রঙা সানগ্লাসের আড়ালে লুকিয়ে থাকা চোখ দুটো তার কাচের দেয়াল গলিয়ে এক দৃষ্টি তাকিয়ে আছে আদরের অ্যাম্বাসি অফ বাংলাদেশ এর অফিসের পানে। মাঝে মধ্যেই ডান হাতের কবজি উল্টে দেখছে স্থানীয় সময়। সময় কতটুকু পেরোলো কে জানে। অপেক্ষায়িত যুবক এখনো বসে আছে আগের নাই। আদরে অ্যাম্বাসির সদর দরজাটা খুললো এরই মধ্য। সেখান থেকে এক রাশিয়ান তরুণী বেরিয়ে এলো হাসি মুখে, তার হাতে দুটো কাগজ এবং একখানা প্যাকেট। তাকে দেখা মাত্র শির দ্বারা সোজা হলো মায়াঙ্কের। সে কেমন ব্যস্ত ভঙ্গিতে উঠে গেল বসা ছেড়ে। তড়িঘড়ি করে কফি শপ থেকে বেরিয়ে সে পা বাড়ালো তরুণীর পানে। তরুণী হাসছে মিটমিটিয়ে। সুশৃঙ্খল ব্যস্ত যুবক নিজ দুহাত পুরের পকেটে গুজে এগোচ্ছে। মিনিট পাঁচেকের মধ্যে মেয়েটাকে পাশ কাটিয়ে চলে যাবার পথে আচানক পকেট থেকে হাত বের করে এনে তরুণীর হাতে থাকা কাগজপত্রগুলো এক খাবলায় ছিনিয়ে নেয় মায়াঙ্ক। তার পায়ের গতি জোরালো। তরুণীও না থেমে চলে গেল উল্টো পথে। হাতে প্রয়োজনীয় কাগজপত্র পেয়ে মায়াঙ্ক এবার পা বাড়ায় আদরের ফোন বুথের দিকে। শূন্য ফোন বুথ হওয়ায় খুব একটা অপেক্ষা করতে হয়নি মানবের। গরগট পায়ে বুথে প্রবেশ করে ফোন তুলল কানে। পকেট হাতটা একখানা রুবল বের করে, তা ঢোকালো ফোনের পাশে শূন্য স্থানে। তখনই অন হলো ফোনটা। মায়াঙ্ক কোনরূপ কাল বিলম্ব না করে দক্ষ আঙ্গুলে বোতাম চাপলো ফোনের বোর্ডে। অতি পরিচিত একখানা বাংলাদেশি নম্বর টুকে কল লাগায় কমান্ডার। রিং হচ্ছে, সে সঙ্গে বাড়ছে যুবকের অস্থিরতা। অস্থিরতায় বিড়বিড় করে আওড়াচ্ছে, পিক আপ দিস ফোন রোড। ঢাকা, বাংলাদেশ। স্থানীয় সময় রাত 12:14। অন্ধকারাচ্ছন্ন আকাশের নিচে ঢেকে থাকা ছাদে দাঁড়িয়ে আছে রৌদ্র। দুশ্চিন্তায় এক হাত পকেটে গুঁজে অন্য হাতে অনবরত ফুঁকছে সিগারেট। তার ঠায় দৃষ্টি আপাতত অদূরের অন্ধকার ফাঁকা রাস্তা নিবদ্ধ। এহেন নীরবতায় মুদে থাকা পরিবেশে আচমকাই বাগড়া দিয়ে বসলো শ্যাম সুদর্শনের ফোনটা। সে কেমন পকেটের অভ্যন্তরে লুকিয়ে থেকে কর্কশ শব্দে কেঁপে উঠছে দেখো। রৌদ্র ভ্রু কুটায়। তিতি বিরক্ততায় মুখ কুচকে ফোনটা পকেটে হাতড়ে বের করে এনে সম্মুখে দাঁড় করাতে দেখলো রাশিয়ান নম্বর। অমনি ব্যস্ততা বাড়লো মানবের। চটজলদি কলের রিসিভ অপশনে আঙ্গুল চেপে ফোন চাপলো কানের পাশে। অস্থির গলায় শোধালো, মায়াঙ্ক, তোর ফোনের ওপাশে থাকা গম্ভীর পুরুষের ছুটে জবাবে সন্তুষ্ট নয় রৌদ্র। গম্ভীর মুখে কেমন অনবরত প্রশ্ন ছুড়ল, ফোনে কি হয়েছে? বহুবার ট্রাই করেছি, একটা বারও কল ঢুকলো না। শোন, কাগজগুলো কালেক্ট করেছিস? আগে বল, পৌঁছেছে তো কাগজগুলো? মায়াঙ্ক তৎক্ষণাৎ প্রত্যুত্তর করেনি। হাতে থাকা কাগজপত্রের পানে এক পলক সরু দৃষ্টি তাকিয়ে থেকে গমগমে গলায় প্রত্যুত্তর করলো, পেয়েছি, সবটা ঠিকঠাক তো দিয়েছিলি তো? বুক ফুলিয়ে নিঃশ্বাস ছাড়ল রুদ্র। আকাশের পানে দৃষ্টি ত্যাগ করে আনমনে শুধালো, মায়ের ছবি, জন্ম নিবন্ধের কাগজ, চাচুর এনআইডি কার্ড সবই দিয়েছি, তুই চেক করে দেখ। আর শোন মায়াঙ্ক, যত তাড়াতাড়ি পারিস মায়ের পাসপোর্ট রেডি করে ফেল। একবার মির্জা সায়ান মুক্তির কারাগার থেকে ওকে বের করে আন শুধু, তারপর ওকে দেশে ফিরিয়ে আনার কাজ আমার। ওপাশে থাকা গম্ভীর মুখ পুরুষ তখনই কপাল গোছালো। রৌদ্রের মুখ নিঃসৃত বাক্যটুকু ধরে বাজখায় কণ্ঠে বলে উঠল, এই নাম উচ্চারণ করিস কেন? ভরকায় রৌদ্র। মায়াঙ্কের অমন কথার জের ধরতে না পেরে অবাধ্য ছাপ ল্যাপটালো তার সুদর্শন মুখখানায়। কণ্ঠে নামলো সন্দিগ্ন গাম্ভীর্যের ছাপ। সে কেমন ভ্রু কুচকে সন্ধিহান গলায় জিজ্ঞেস করে ওঠে, মানে কোন নামের কথা বলছিস তুই? এহেন প্রত্যুত্তরে খানিক বিরক্ত হলো মায়াঙ্ক। হুরের ছাতার আড়ালে আশেপাশে সতর্ক দৃষ্টি বলে চাপা স্বরে বলল, এই যে বারবার মির্জা সায়ান বলছিস, এই নাম উচ্চারণ করিস কেন? হতভম্ব বনে গেল রৌদ্র। বিভ্রান্তিতে ডুবে
থেকে কপাল কুঁচকে শুধালো, স্ট্রাঞ্জ, যেই ছেলে মাইকে তুলে নিয়ে গেল তার নাম উচ্চারণের আবার এত রাংঢাং কিসের? তখনই আকাশ থেকে পড়ল মায়াঙ্ক। বিস্ফোরিত আকার ধারণ করেছে তার চোখ দুটো, মাথায় জ্বলে উঠেছে এক পশলা আগুন। ছেলেটা কেমন তিতি বিরক্ত কণ্ঠায় চিবিয়ে চিবিয়ে আওড়ালো, হ্যাভ ইউ গোন ম্যাট রোদ? সেই ব্যক্তি 31 বছর আগে মারা গিয়েছে। সে কিভাবে আমার সানবার্ডকে তোলে আনবে রাশিয়ায়? যত সব পাগলের প্রসাব। এহেন কথায় যার পরনাই নেই। হতবাকতার শীর্ষে পৌঁছালো রৌদ্র। বিস্ময়ে আলগা হলো তার ছোয়াল। হতবাক কণ্ঠে ফুরে অস্ফুটে বেরোলো, হোয়াট দ্য হ্যাল আর ইউ ট্রাইং টু সে মায়াঙ্ক? মুক্ত নিজেকে মির্জা সায়ান মুক্ত বলে পরিচয় দিয়েছে সবার কাছে। এখন তুই কি না বলছিস এ নামে লোক 31 বছর আগে মারা গিয়েছে? এটা কি করে সম্ভব? তাছাড়া সে কেন একজন মৃত্যুত ব্যক্তির নাম ব্যবহার করলো? উদ্বেগ বাড়ল মায়াঙ্কের। বিচক্ষণ মস্তিষ্কে জন্মালো অন্য প্রশ্ন। রৌদ্রের এমন প্রশ্নের উত্তর না দিয়ে সে উল্টো বলে বসলো, পৃথিবীতে এত নাম থাকা সত্ত্বেও অধীর রায় কেন একটা সময়ের মোস্ট ওয়ার্ল্ডের আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টারের নাম ইউজ করলো নিজের নামের সঙ্গে? যে ব্যক্তির নাম মুছে দেওয়া হয়েছে সকল অনলাইন পোর্টাল থেকে, সে ব্যক্তির নাম নিয়ে এহসান পরিবারের মেয়েকে তুলে আনার রিস্কটা কি? এ আবার কোনো নতুন গোফল দাদা রোদ? আমরা কি তবে ভুল মরীচিকার পেছনে ছুটছি এতদিন? সহসা একই রকম চিন্তায় কুপকাত রৌদ্র। নতুন তথ্যে হাঁসফাঁস করছে সুদর্শন। অস্থিরতায় অস্থিতিশীল পায়ের কদমে উল্টো ঘুরতে আচানক তার দৃষ্টি কাড়ল ছাদের সম্মুখ দুয়ারের কোণে গাছটিতে দাঁড়িয়ে থাকা এক অবয়বের দিকে। মুহূর্তে স্থবির হলো রৌদ্র। কান থেকে ফোনখানা নামিয়ে গরু গম্ভীর কণ্ঠ উঁচিয়ে ডাকলো। কে ওখানে? তৎক্ষণাৎ অবয়বের নড়চড় বাড়ল। ধীরে ধীরে আলোর বিপরীতে ছুটতে লাগলো সে। রৌদ্র থামেনি। যুবক তখনই পায়ের গতি বাড়িয়ে হাওয়ার ব্যাগে ছুটে এলো ছাদের দরজার কাছে। দ্রুতপদে সিঁড়ি বেয়ে নামতে নামতে খেয়াল করলো কেউ একজন গায়ের উপর একখানা কাল রঙা শাল পেঁচিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামছে। রৌদ্র থামলো এবার। মুহূর্ত ব্যয়ে উপরের সিঁড়ি থেকে এক লাফে নেমে এসে হাজির হলো গাছাকা অপরাধীর পানি। তখনই পায়ের গতিতে রুখ পড়ল অপরাধীর। সুদর্শনের তেজান বিড়াল চোখ দুটোর অদৃশ্য আগুনের তীব্রতা তার পানে তাক হতে থমকে গেল সে। রুদ্র এক মুহূর্তে স্থবির থেকে পর মুহূর্তে সম্মুখের ব্যক্তির গা থেকে একটানে খুলে আনলো শালটা। আর অমনি অক্ষিপুটে সম্মুখে অতি পরিচিত একখানা মুখ দৃশ্যমান হতে যুবকের কণ্ঠ ফুরে অস্ফুটে বেরোলো, তুমি? গায়ে একখানা দামি স্যুট, পায়ে টেছে দামি বুট। আজ ভীষণ পরিপাটি কায়দায় সেজেছে অ্যাডুইন। হাতে একখানা কালো রঙা সুটকেস নিয়ে হাঁটছে সে। প্যালেসের নিচতলায় সরু করিডোর ছেড়ে লাউঞ্জে পা রাখতেই তার নজর গিয়ে ঠেকল অদূরে ডাইনিং স্পেসের দিকে অগ্রসর হতে থাকা ডক্টর হায়ার পানে। মেয়েটা কেমন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। তার এহেন অদ্ভুত হাঁটার ভঙ্গিমা দেখেই ভ্রু গোছালো অ্যাডুইন। তৎক্ষণাৎ কণ্ঠ উঠে গামগামের স্বরে ডাকলো, আহা! সহসায় থমকে দাঁড়ায় হায়া। ডাকের উৎস খুঁজতে ঘাড় বাঁকিয়ে যেই দেখলো অ্যাডুইনকে, অমনি ঘাড় নুয়ে গেল বেচারের। দৃষ্টি লুকালো অবিন্যস্ততায়। এহেন কাণ্ডে ভ্রুদার মাঝে ভাজের ছাপ গাঢ় হলো অ্যাডুইনের। পায়ের গতি হলো অগ্রসর। দামি বুট জুতার মর্মরের শব্দ তুলে গভীর মানবেশে দাঁড়ালো হায়ের মুখোমুখি। গম্ভীর সন্দিহান গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার পায়ে? এভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছো কেন? আভ্যন্তরে ভরকায় হায়া। নুয়ে রাখা ঘাড়টা আরো খানিকটা নুয়ে নিয়ে আমতা আমতা স্বরে বলল, কোথায় অ্যাডুইন? এমন কিছুই না তো। দৃষ্টি তীক্ষ্ণ হলো অ্যাডুইনের। রুড়ো কণ্ঠে ফির বলল, তার মানে আমি ভুল দেখছি বললে? সহসায় আতকে উঠে হায়া। তড়িঘড়ি করে দুপাশে মাথা নাড়িয়ে অ্যাডুইনকে শুধরে বলে উঠে, না না, আমি আমি তা বলিনি। আমি আমি আসলে একটু অসুস্থ, পেট ব্যথা করছে তাই হয়তো। বাকিটুকু শেষ হবার ফুরসত পেল না পারস্য সুন্দরী। এর আগে তার সম্মুখে হাত উঠে বাদ সাধল অ্যাডুইন। মেয়েটার কথার মাঝে বা হাত ঢুকিয়ে গুরুগম্ভীর কণ্ঠে বলে বসলো, থাক, হয়েছে, ওষুধ খেয়ে নাও। শুনল হায়া।
বাধ্যতায় ঘাড় কাত করলো একটুখানি। অ্যাডউইন কেমন গম্ভীর মুখে সরে গেল সেখান থেকে। এদিকে একজোড়া রাগান্বিত চোখ যে সে কতক্ষণ ধরে এই দুই মানবের কথোপকথন দূর থেকে দেখলেও দাঁড়িয়ে দাঁড়িয়ে সে খবর থুড়ায় আছে তাদের। মীরা নামক তরুণীর মলিন মুখখানায় ছেয়েছে রাজ্যের আধার। তার হাত দুটো খামচে ধরেছে জামার দুপাশের অংশ। আর রাগান্বিত কণ্ঠ বিড়বিড় করে আওড়ালো, এটা ঠিক করনি হায়া, ইউ উইল পে ফর দিস। রাতের আধারে ডুবেছে রাশিয়ার ক্রনস্ট্যাড অঞ্চল। বাদিকের অন্ধকারাচ্ছন্ন সাইড রাস্তার আশেপাশে লোক সমাগম শূন্যের কোঠায়। এহেন অন্ধকার রাস্তায় নির্বিঘ্নে দাঁড়িয়ে আছে অ্যাডুইন। কবজি উল্টে তাকিয়ে আছে নিজ কবজি সন্ধিতে আটকে থাকা কৃত্রিম আলোয় পরিপূর্ণ ঘড়ির কাঁটার পানে। রাত 9টা বেজে 30 কাঙ্ক্ষিত ব্যক্তির আগমনের কথা ছিল আরও 10 মিনিট পূর্বে, অথচ তার এখনো কোনো খোঁজ খবর নেই। এহেন দায়িত্বহীনতা দেখে মেজাজ খেজল অ্যাডুইনের। এক হাতে ধরে রাখা সুটকেসের হাতলে আর একটু চাপ বসিয়ে যুবক গতি টানল পায়ের। অন্ধকারে 2 কদম হাঁটতেই আচানক পেছন থেকে নিক্ষিপ্ত হলো গাড়ির হেডলাইটের আলো। মুহূর্তেই দাঁড়িয়ে পড়লো অ্যাডুইন। সহসা শরীর ঘুরে তাকালো পেছনে। একখানা ল্যাম্বরগিনি নীরবে এগিয়ে আসছে। অসাধারণ গতি থামিয়েছে রাস্তার অপোজিটে। অ্যাডুইন সরু দৃষ্টে তাকিয়ে আছে সেদিকে। কিয়ৎক্ষণ বাদে গাড়ির ব্যাকসিট থেকে নেমে এলেন এক ভদ্রবেশী অভদ্রলোক। মুখ ভর্তি হাসি তার। সদ্য ছাঁটাই করা চোয়ালখানা হেডলাইটের আলোয় চিকচিক করছে কেমন। ভদ্রলোক দ্রুত পায়ে ছুটে এলেন অ্যাডুইনের নিকট। গাল ভর্তি হাসি টেনে প্রথমেই নিজ কর্মে লজ্জিত হবার সুরে বলে উঠলেন, সরি মিস্টার, ওয়েট করলাম মনে হচ্ছে। অ্যাডুইন গা করল না। গম্ভীর মুখে চোয়াল শক্ত করে স্রেফ বলল, আই জাস্ট হেড দিস গ্রাইন্ডার পিপলস ও ওয়েটস মাই টাইম। সহসায় দাঁতের চাপায় জিভ বসালেন ভদ্রলোক। নিজ ভুল স্বীকার করে ফিরে আওড়ালেন, এক্সট্রিমলি সরি মিস্টার, বাট আই হ্যাভ এ সারপ্রাইজ ফর ইউ। মৃগটাই অ্যাডুইন গম্ভীর মুখে জিজ্ঞেস করে, বাট আমি এখানে সারপ্রাইজ নিতে আসিনি থামস, আমি এসেছি ডিল ফাইনাল করতে। রহস্যময় বাঁকা হাসলেন থমাস। আলগোছে চোখ থেকে খুলে আনলেন চশমাটা। বাঁকা দৃষ্টিতে অ্যাডুইনের মুখপানে তাকিয়ে থাকতে আচানক অদূরের গাড়ির কাছ থেকে ভেসে এলো এক অপরিচিত কণ্ঠ। ডিল তো আমরা ফাইনাল করব অ্যাডুইন, তাও তোমার সঙ্গে পার্সোনালি। ভরকায় অ্যাডুইন। সহসা নেত্র ঘোরায় গাড়ির পানে। হেডলাইটের আলোয় মৃদু সমতায় দেখা যাচ্ছে এক যুবকের অবয়ব। গাড়ির কাছে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে সে। পায়ের গতি ঠায়দার। অ্যাডুইন চোখ ছোট করলো। এর মধ্যেই হঠাৎ পেছন থেকে কেউ একজন এগিয়ে এসে এক ধাতব নলের তীব্র আঘাতে থেতলে দিল অ্যাডুইনের পিঠ। মুহূর্তে ব্যথার তীব্রতায় বেচারের হাতের মুঠো থেকে ছিটকে পড়লো সুটকেসটা। হাঁটু দুটো নিজেদের অবস্থান ঠেকালো মাটিতে। পেছন থেকে অগণিত আঘাত এখনো বসে যাচ্ছে অ্যাডুইনের পিঠে। থেতলে যাচ্ছে পিঠের হাড়, মাংস, সর্বাঙ্গে বসেছে আঁচড়। তাজা লোফুর উপস্থিতিতে ভেসে যাচ্ছে অ্যাডুইনের গা। তবু গম্ভীর মানব হাল ছাড়েনি। স্যুটের ভেতরে হাত ঢুকিয়ে একখান রিভলভার বের করে নিয়ে অনবরত গুলি ছুড়ল সামনে পেছনে। এতে কারো গায়ে লাগলো কি না কে জানে। হাচমকা আরেকটা ধাতব নলের তীব্র আঘাতে সে মুষড়ে পড়ল অ্যাডুইনের গাল বরাবর। এহেন অতর্কিত আক্রমণে তখনই জমিনে ছিটকে পড়ে অ্যাডুইন। গালের চামড়া ঝুলছে তার। ব্যথার তীব্রতায় অবশ্য হচ্ছে শরীর। ভিন্ন রঙা ঝাপসা চোখ দুটো ক্ষীণ স্পষ্টতায় বড় কাছে দৃশ্যমান হলেও কিছু পরিচিত মুখ। নিক দাঁড়িয়ে আছে তারই সম্মুখে। যুবকের হাতে একখানা ধাতব নল। সে কেমন ঠোঁট পিষে হাসছে দেখো। অ্যাডুইন রয়ে শুয়ে শোয়া ছেড়ে উঠতে নিলে নিক বসালো আরেক ঘা। তখনই আরেক ধাপ মুষড়ে গেল অ্যাডুইন। মাথাটায় বড্ড আঘাত পেয়েছে গম্ভীর পুরুষ। ওদিকে নিক কেমন বাঁকা হেসে এক হাঁটু নামে বসলো অ্যাডুইনের মুখের কাছে। আর বাকি অতি শান্ত ভঙ্গিতে হাতে থাকা ধাতব নলের আঁকাটুকু অ্যাডুইনের সম্পূর্ণ মুখভাবে ঘোরাতে ঘোরাতে বলল, মনস্টারকে না জানিয়ে আমাকে মেরে দ্য লায়ন গ্রুপের গ্যাংস্টার হতে চেয়েছিলি অ্যাডুইন। চু সো স্যাড। নিজেকে তো বড় তিসমার খা পাবিস নাকি? বলতে বলতে আচমকা শক্ত হাতে অ্যাডুইনের মাথার তালুর চুলগুলো খামচে ধরে নিক। চোখে মুখে আগুন লেপটে চিরবির কণ্ঠে বলে ওঠে, ইউ বাস্টার্ড, একমাত্র মনস্টারের রাইট এন্ড বলে তোকে ছাড় দিয়েছিলাম এতদিন। নাহলে তোর মতো চুনবুটিকে মারা খুব একটা বড় বিষয় না আমার জন্য। বাই দ্য ওয়ে, আজ নয় তুই মর এন্ড ট্রাস্ট মি, খুব শীঘ্রই তোর সাথী হিসেবে মনস্টারকে পাঠাবো আমি। এহেন কথায় না চাইতে ফুকলা হাসলো অ্যাডুইন। জমিনে গাল উঠিয়ে পড়ে থেকে দুর্বল কণ্ঠে থেমে থেমে আওড়ালো, নাইস ড্রিম নিক। মনস্টারকে কেন পারলে তার একটা বাল ছিঁড়ে দেখাস।
সহসা অট্ট হাসিতে ফেটে পড়ে উপস্থিত সকলে। নিকো তাল মিলিয়ে সবার সামনে হাসুর এক ফাঁকে কেমন কুটিল কণ্ঠে বলে ওঠে, ইউ নো 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 অ্যাডউইন, মানুষকে মারে তার দুর্বলতা, অ্যান্ড ফাইনালি মনস্টারকেও একটা দুর্বলতা রয়েছে। শত হলেও দিন শেষে সে মানুষ, দুর্বলতা থাকবেই, তাই না? দেখা যাক মনস্টারের দুর্বলতাই মনস্টারের মৃত্যুর কারণ হয় কিনা। উঠে অ্যাডুইন। এত বড় একটা গোপন সত্যি নিকের কণ্ঠে শুনে হতভম্বতায় ডুবেছে সে। নড়চড় বাড়িয়েছে শরীরের। নেক হাসলো, তখনই পা ঘুরিয়ে চলে গেল গাড়ির কাছে। দু হাতে সামান্য তালি বাজাতেই কোত্থেকে যেন ছুটে এক বহর গার্ডস, সকলের হাতে স্নাইপার। একযোগে রাস্তার একপাশে সারিবদ্ধ আকারে দাঁড়িয়েছে তারা। স্নাইপারের ধাতব নল ঠেকেছে অ্যাডুইনের পানে। ততক্ষণে সিগারেট ধরিয়েছে নিক। মুখ ভর্তি সিগারেট কুলসিত ধোঁয়া ছাড়তে ছাড়তে সকলকে হুকুম ছুড়ে বলে ওঠে, ফায়ার! মুহূর্তে স্নাইপারের রিংয়ে আঙুল ঢুকলো সবার। একযোগে অগ্নিশিসা চেনা ছুটবে অ্যাডুইনের দিকে। অমনি কোত্থেকে যেন হাওয়ার ব্যাগে ছুটে এলো একখানা কালো রঙা হাই বুলেট প্রুফ এসইউভি। গাড়িটা এসে থামলো অ্যাডুইনকে ব্লক করে। হাদুরে সবাই ভরকালো এহেন কাণ্ডে। নিক তৎক্ষণাৎ ফের আদেশ ছুড়ল, ফায়ার কর! মুহূর্তে অগ্নিশিসার তুমুল বর্ষণে গর্জে উঠল চারপাশ। সবগুলো গুলি এসে বাদ সাধল কালো রঙা এসইউভির গায়ে। গাড়ি ভ্যাট করে একটা গুলিও ঢুকবার সাধ্যি পাচ্ছে না। এদিকে হুট করে অ্যাডুইনের সামনের গাড়িটার ব্যাক সিটের দুয়ার খুলে গেল। সে সঙ্গে খুলল গাড়ির মালিকের পাশের দরজা। পরক্ষণে দৃশ্যমান হলো ঠোঁটের ফাঁকে জ্বলন্ত সিগারেট চেপে রাখা মাফিয়া শ্যাডো মনস্টার। এক হাতে তার গাড়ির স্টিয়ারিং, ডান পায়ের লাগামে গাড়ির দরজা খোলা। অ্যাডুইন হতভম্ব চোখে তাকিয়ে রইল কেবল। ওদিকে রুড়ো মানব তখন বাজ খায় কণ্ঠে বলল, চালোট বান্দির ছেলে, গাড়িতে বস। রুর মানবের বাজখাই কণ্ঠে ভ্রম ছুটল আহত অ্যাডউইনের। ঝাপসা দৃষ্টি যুগল ভাব ধরেছে অনর। দিশাহীন দ্বিধাদ্বন্দ্বতায় বোধ হয়ে আছে আহত মানব। নড়বড়ে মস্তিষ্কে কেবল চলছে, সত্যি দ্য হার্টলেস শ্যাডো মনস্টার এসেছে আমায় বাঁচাতে? আমার মতো কালপিটকে যেচে বলছে গাড়িতে উঠতে। অ্যাডউইন নিস্তব্ধ এক দৃষ্টিতে চেয়ে আছে কেবল। মাফিয়া বিস্ট নির্বিকার ভঙ্গিতে সিগারেট ফুঁকছে। তার সুদর্শন মুখমণ্ডলের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে সিগারেটের কুলুষিত ধোঁয়া। বিপরীত দিক থেকে এখনো গাড়ির গায়ে বর্ষিত হচ্ছে অনবরত অগ্নিশিসা। তবুও নিরত্তাপ মাফিয়া বিস্ট দাম্ভিকতার সঙ্গে গা এলিয়ে বসে আছে ড্রাইভিং সিটে। নির্বিকারে ডান হাতের মধ্যমা এবং তর্জনীর চাপায় আটকে রাখা মোটা সিগারেট খানায় বসাচ্ছে লম্বা লম্বা টান। এক কথায় দ্বিতীয়বার আওড়ানোর বদ অভ্যাস নেই মাফিয়া মনস্টারের। সে পরিপ্রেক্ষিতে সে কেমন শক্ত মুখের চোখ পাকিয়ে তাকালো অ্যাডউইনের পানে। এহেন দৃষ্টিতে ভরকায় অ্যাডউইন। দুর্বল দেহের সঙ্গে আটকে থাকা পেশিবহুল হাত দুটো খানিক নাড়াতে চাইতেও কর্ণে পৌঁছালো মনস্টারের চাপা হুঙ্কার, উঠবি না আমার হাতের গুলি খাবি? সহসা দুর্বল হাত দুটো জমিনে ভর দিয়ে উঠে বসলো অ্যাডউইন। উষ্ণ তাজা লৌহতে জুবুথুবু বদনখানি টেনে টুনে কোনো মতে উঠে এলো গাড়িতে। বেচারা আর গাড়ির দুয়ার আটকানোর ফুসরত মিলল না। তার আগেই হাওয়ার গতিতে টার্ন নিল মাফিয়া বিস্টের গাড়িটি। ঘটনার আকস্মিকতায় ব্যাক সিটের গায়ে হেলে পড়েছে দুর্বল অ্যাডউইন। পর মুহূর্তেই নিজেকে কোনো মতে সামলে নিয়ে তড়িঘড়ি করে দরজাটা টেনে লাগালো গাড়ির সঙ্গে। ওদিকে মনস্টারের দক্ষ হাতে স্টিয়ারিং ঘোরাচ্ছে। স্পিড কাউন্টারে লাল রং কাঁটাটা ছোটাছুটি করছে 280 ঘন্টা দোরগোড়ায়। অ্যাডউইন ত্রস্ত ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। সাই সাই করে বেশ কিছু গাড়ি ছুটে আসছে তাদের পেছন পেছন। অনবরত ছুটছে গুলি। অজানা আশঙ্কায় কণ্ঠ শুকালো অ্যাডউইনের। ভীত সন্ত্রস্ত নেত্রে দৃষ্টি ঘোরালো এদিক ওদিক। ঠিক তখনই তার ঝাপসা দৃষ্টিতে আটকালো এক অদ্ভুত দৃশ্য। সম্মুখ থেকে হাওয়ার বেগে ছুটে আসছে দুটো কালো রঙা এসইউভি গাড়ি। দেখতে অবিকল মনস্টারের গাড়ির মতো। হতভম্ব বনে গেল অ্যাডউইন। বিস্ময়বহে আটকে গিয়ে তার দু চোখ হয়েছে অপলক। ওদিক গাড়ি দুটো হাওয়ার বেগে ছুটে এসে আচানক ওভারটেক করলো মনস্টারের গাড়িকে। সহসা আটকে উঠে অ্যাডউইন। তড়িঘড়ি করে নজর ঘোরায় পেছনে। গাড়ি দুটো কেমন সাপের ন্যায় এঁকে বেঁকে ইউটার্ন নিচ্ছে।
নিক সহ বাকিদের গাড়িগুলোর গতিরোধ হয়েছে খানিক। ততক্ষণে কালো রঙা এসইউভি গাড়ি দুটো একযোগে এসে তাল মিলিয়েছে মনস্টারের গাড়ির সঙ্গে। তক্ষুনি এডউইনের নজর গিয়ে ঠেকল ফ্রন্ট মিররের দিকে। সেথায় প্রতিবিম্ব হচ্ছে দ্য গ্রেট রুশুদি কিয়ংয়ের দক্ষ কুটিল হাসি। মুহূর্তেই গাড়ির স্টিয়ারিং ঘুরল 75 ডিগ্রি অ্যাঙ্গেলে। বাপাশ থেকে অবিকল দেখতে গাড়িটা ওভারটেক করে এগিয়ে গেল সম্মুখে। ডান পাশের গাড়িটা স্লো মোশনে পিছিয়ে গেল খানিক। মনস্টার তখন আলগোসে গাড়ি ঢোকালো মধ্যকার ফাঁকা অংশে। তিনটে অবিকল দেখতে গাড়ি পালাক্রমে নিজেদের স্থান পরিবর্তন করছে। অন্ধকারাচ্ছন্ন হওয়ায় বোঝা মুশকিল আপাতত মনস্টার রয়েছে কোন গাড়িতে। ওদিকে পিছু নেওয়া গাড়িগুলো কেমন দিক বেদিক শূন্য হয়ে পড়েছে। ওভারটেক করতে চাইলেই পথ আটকায় বিভিন্ন কৌশলে। প্রায় মিনিট 10 ধরে চলল এহেন কাণ্ড। এর মধ্যেই তিনটে অবিকল দেখতে এসইউভি গাড়ি ছুটে গেল তিনটি রাস্তার মোড়ে। অতঃপর চোখের পলকে গাড়ি তিনটে পথ ধরল তিন দিকে। তক্ষুনি একযোগে ব্রেক কষল পিছু নেয়া গাড়িগুলো। দিকবেদিক শূন্য হয়ে থেমে রইল কিয়ৎক্ষণ। নিক কেমন কটমট করছে। রাগ ক্ষোভে সিটের গায়ে অনবরত পাঞ্চ বসিয়ে গর্জন তুলেছে বারংবার। কটমটিয়ে শুধায়, আবারও নিজের কূটকৌশল কাজে লাগিয়ে বেঁচে গেলেন মনস্টার। তবে আর কতদিন? আপনার সেই বুদ্ধিদীপ্ত মস্তিষ্ক জং ধরার সময় হয়েছে। এবার শুধু সুযোগের অপেক্ষা। বিদঘুটে অন্ধকার যেন গিলে খাচ্ছে গহীন জঙ্গলটাকে। অদূর থেকে ভেসে আসছে খ্যাকশিয়ালদের মরা কান্না। মনস্টারের গাড়ি থেমেছে জঙ্গলের দ্বার ঘেঁষে বয়ে যাওয়া নির্জন রাস্তায়। রোড মানব কেমন নির্বিকার ভঙ্গিতে সিগারেট ফুঁকছে এখনও। ব্যাকসিটে বসে থাকা এডউইন ঘাড় ঝুঁকিয়ে রেখেছে অপরাধিত্বের ভারে। মাথা বরাবর চেপে রেখেছে আইস ব্যাগ। সে তো নির্দয় মনস্টার দিয়েছে বলে। এডউইন ঢোক গিলছে বারংবার। শুকনো জিভ ঠেলে শুষ্ক অধৈর্যরা খানিক ভিজিয়ে নিয়ে কথা সাজালো মনে মনে। রয়ে শয়ে আমতা আমতা সুরে শুধালো, ওরা মেয়েটার খবর পেয়ে গিয়েছে মনস্টার। মুহূর্তেই থমকালো গাড়ির অভ্যন্তরের পরিবেশ। থমকালো যুবকের ঠোঁটের আগায় নিয়ে আসা সিগারেট ধরা হাতখানা। তীক্ষ্ণ হলো বাদামি অক্ষিপট। যুবকের পিয়ার্সিং করা ঠোঁটের কোণে আচমকা উপস্থাপিত হলো এক টুকরো রহস্যময় বাঁকা হাসির ঝলক। পরক্ষণে ঠোঁটের ফাঁকে সিগারেট গুজতে গুজতে ভাবলেশহীন কায়দায় প্রত্যুত্তরে আওড়ালো, সো হোয়াট? বিস্ফোরিত দৃষ্টিতে তাকায় এডউইন। হতবাকতার শীর্ষে পৌঁছালো গম্ভীর মানব। মনস্টার এ কথাটা শুনেও এত শান্ত রইল কি করে? ওনার রাগ হচ্ছে না? এডউইন কেমন হতবুদ্ধির ন্যায় তাকিয়ে আছে। এদিকে মুগ্ধ মহাশয় ফের চাবি ঢোকালো গাড়ির ইঞ্জিনে। গাড়ি স্টার্ট বসিয়ে গিয়ার টানতে টানতে শক্ত চোয়ালে কটমটিয়ে শুধায় সে, এই পৃথিবীর বুকে এমন কোনো বাপের বেটা এখনো জন্মায়নি যে কিনা মনস্টারের কাছ থেকে তার বান্দির মেয়েকে তুলে নিয়ে যাবে। যে আমার, সে আমৃত্যু শুধু আমারই। নো ওয়ান ক্যান ইভেন ডেয়ার টু টাচ হার। নো ওয়ান মিন্স ফাকিং নো ওয়ান। তুমি নিজের বাড়িতে এভাবে মুখ লুকিয়ে ঘুরছো কেন চাচ্চু? শ্যামপুরুষের এখনো বক্তব্য চিবুক নামায় তায়েব সাহেব। মলিন মুখখানায় তার ছেয়ে গেল একরাশ অস্বস্তি। তিনি কেমন হাঁসফাঁস করছেন, নজর লুকাচ্ছেন এদিক ওদিক। রুদ্র কপাল গোছালো তা দেখে কণ্ঠে গাম্ভীর্যের ছাপ ফুটিয়ে সন্দিগ্ধতার সহিত গমগমে গলায় শুধালো, আড়াল থেকে আমার কথা শুনছিলে? সহসা ভরকায় তায়েব সাহেব। চোখ উঠালো আনমনে। চোখের ভাষায় একরাশ কাতরতা ফুটিয়ে লোকটা কেমন মোটা কণ্ঠে বলে ওঠে, সামনে থেকে সরে দাঁড়ালো, আমি ঘরে যাব। মধ্যবয়স্কের এখনো অযাচিত প্রসঙ্গ এড়ানোর উৎকণ্ঠা দেখে ভ্রুদয় মধ্যকার ভাস তীব্র হলো রুদ্রর। বলিষ্ঠ দেহখানা হলো টান টান। সে সামনে থেকে সরার বদলে উল্টো গা ছড়িয়ে দাঁড়ালো। দৃঢ় চোয়ালখানা শক্ত করে ফুটিয়ে গমগমে গলায় ফের আওড়ালো, আর কতদিন এভাবে সত্যটা লুকিয়ে রাখবে চাচ্চু? ঠিক আর কতদিন? আচ্ছা তুমি না একজন বাবা, কি করে পারছো মেয়েটার জন্য কিছু না করে থেকে? কি করে পারছো চাচ্চু? যতবার তোমায় জিজ্ঞেস করেছি মুক্তির ব্যাপারে,
ঠিক ততবারই তুমি নিজেকে আড়াল করেছো, প্রসঙ্গ ঘুরিয়েছো। এমনটা করে কি লাভ হচ্ছে তোমার চাচু? মুখে রা নেই তায়েব সাহেবের, ঘাড়ের হাড় বোধ হয় ঝং ধরে গেছে তার। ফের ঝুঁকে এসে বেশ এদিকে তার এহনো নির্বিকরতায় দেখে মেজাজ খিঁচল রুদ্রের। তার মুখাবয়বে নামলো এক আকাশসম রাগ। যুবক বোধ হয় হিতাহিত জ্ঞান হারালো এই পর্যায়ে। তক্ষুনি রাগের মাথায় সিটের লৌহ রেলিংয়ে আঘাত বসালো জোরালো মুঠোর। আর অমনি ঝনঝনিয়ে উঠল নীরবতার মধ্যে থাকা চারপাশ। সম্মুখে দাঁড়িয়ে থাকা নতমুখী তায়েব এহসান সহসা বুঝে নিলেন নিজ চোখ দুটো। রুদ্র কেমন কটমট করতে করতে পা বাড়ালো উল্টো পথে। 2 কদম এগুতেই পেছন থেকে হুট করে শোনা গেল তাহেব এহসানের ভারী কণ্ঠ। 24 বছর আগে সদ্য পাশ হওয়া বিসিএস ক্যাডার হিসেবে কর্মজীবনে প্রবেশ করেছিলাম আমি। চাকরিতে জয়েন হবার 25 দিনের মাথায় হঠাৎ থানার টেক্সট বক্সে একটা মেইল এলো। থামলেন তায়েব এহসান, চোখ দুটো তার ঠেকিয়ে রাখা সিলিংয়ের দিকে। অক্ষিকোটর হয়েছে ছলো ছলো। রুদ্র ঘুরে দাঁড়ালো ততক্ষণে, চটজলদি কদম পিছিয়ে এসে দাঁড়ালো চাচ্চুর মুখোমুখি। তায়েব এহসান দুর্বল মানুষ। মেয়েটার অনুপস্থিতিতে অপরাধ বোধে ভুগতে থাকা মানবের সর্বাঙ্গের প্রতিটি রন্ধে বুঝি ধরা দিয়েছে অবসাদ। সে পরিপ্রেক্ষিতে পা দুটো শক্ত হয়ে দুর্বলতায় নামলো অচিরেই। শক্তপোক্ত মানুষটা হাঁটু ভেঙে বসতে উদ্যত। সম্মুখে দাঁড়িয়ে থাকা সুদর্শন তৎক্ষণাৎ হাত বাড়ালো সাহায্যের। নিজ উদ্যোগে চাচ্চুকে ধরে বসালো সিঁড়ির ওপর। তায়েব এহসান খানিক সময় নিলেন, অতঃপর ফের আওড়াতে লাগলেন। একদিন একটা ফ্যাক্স ছিল, যেখানে স্পষ্ট লেখা ছিল কলকাতার এক কুখ্যাত অপরাধী বাংলাদেশে গা লুকিয়ে বসে আছে। ভারত সরকার সেই কুখ্যাত অপরাধীকে নিজেদের জিম্মায় চান। অপরাধীর নাম ছিল সৌমিত্রী দেবী রায়। তার বিরুদ্ধে ছিল বেশ কিছু অভিযোগ, তার মধ্যে একটি ছিল বেআইনি অস্ত্র পাচার, নারী পাচার ইত্যাদি। আমার মাথায় তখন নিজের ক্যারিয়ারকে উচ্চ মর্যাদায় নিয়ে যাওয়ার এক প্রবল আকাঙ্ক্ষা। নিজে থেকে হাতে নিলাম কেসটা। মাত্র 2 মাসের চিরুনি অভিযানে অবশেষে ঘোড়াশালের প্রত্যন্ত অঞ্চলে খুঁজে পেলাম অপরাধীকে। বাহিনী নিয়ে ছুটে গেলাম তাকে ধরতে। তবে গিয়ে দেখলাম। থামলেন তায়েব এহসান। এ পর্যায়ে কণ্ঠ কাঁপছে তার। চোখ দুটো কোটর ছাড়িয়ে টুপ করে গালের ওপর গড়িয়ে পড়ল এক ফোঁটা নোনা জল। তিনি কেমন কাঁপা কাঁপা কণ্ঠে আবারও শুধালেন। এক অপরূপা যুবতীকে টেনে হিঁচড়ে পুলিশি গাড়িতে তোলা হচ্ছিল। অপরূপা কাঁদছিল, সে কি হৃদয় নিংড়ানো করুণ কান্নাটা। বারবার সবাইকে ধরে বলছিল আমি কিচ্ছু করিনি, আমি নিরপরাধ। তখন কেউ শোনেনি তার কান্না ভেজা কণ্ঠ, আমিও কানে তুলিনি। পুলিশের মন অপরাধীর প্রতি কঠিন না হলে কি আর চলে? আমিও কঠিন ছিলাম সেদিন। বাজখাই কণ্ঠে মেয়ে কনস্টেবলকে আদেশ দিয়েছিলাম তাকে গাড়িতে তুলতে। কনস্টেবল তাই করল, অপরূপাকে টেনে হিঁচড়ে গাড়িতে তুলল। আমি পিছু ঘুরে নিজের গাড়ির দিকে এগোতেই দিলেই থেকে যেন একজোড়া নরম তুলতুলে হাত এসে অচানক আঁকড়ে ধরল আমার বাঁ হাত। আমি তৎক্ষণাৎ ঘাড় বাঁকিয়ে তাকাতেই দেখি এটা নদুস বাচ্চা আমার হাত আঁকড়ে ধরেছে। বাচ্চাটির চোখে মুখে ছিল এক রহস্যময় মায়া। বয়স আর কত হবে, বয়স 5-6। মায়াবী গোলগাল মুখটা তার লাল হয়েছিল অধিক কান্নার ফলে। তার বাদামি দুটো চোখ আমার দিকে অসহায় ভঙ্গিতে তাকিয়ে থেকে কাঁদতে কাঁদতে বলছিল, আঙ্কেল আঙ্কেল, দয়া করে আমার আম্মাকে ছেড়ে দিন। আমার আম্মা কিচ্ছু করেনি। আঙ্কেল, দরকার হয় আপনি আমাকে শাস্তি দিন, তবু আমার আম্মাকে ছেড়ে দিন। ও আঙ্কেল, আঙ্কেল ছেড়ে দিন না আমার আম্মাকে। আঙ্কেল, আমি আপনার পায়ে পড়ছি আঙ্কেল। বলতে বলতে বাচ্চার নরম দুটো হাত আমার পা আঁকড়ে ধরে। অনবরত কান্না ঝরে আবারও নিজের মাকে ছাড়ানোর আবদার করে। অথচ আমি স্রেফ নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়েছিলাম। অপরাধীর সাজা তো হবেই। বাচ্চা ছেলেটা তোরাই জানে তার মা অপরাধী। ওদিকে পুলিশ গাড়ি থেকে আরেকজন কনস্টেবল
তখন ছুটে এসে জোর করে বাচ্চাটাকে নিয়ে গেল আমার চোখের সামনে থেকে। বাচ্চাটা তখনও চিৎকার করে আমার ডাকছিল। আমি শুনছি, বুকে পাথর বেঁধে চুপ করে শুনছি তার কান্না। সেদিন প্রায় বিকেল নাগাদ বাংলাদেশ বর্ডার পার করে অপরাধীকে পাঠানো হয় ভারতের মাটিতে। সঙ্গে আমার যাওয়ার কথা থাকলেও আমি সেদিন যাইনি। কিন্তু কণ্ঠরোধ হলো তায়েব এহসানের। হাত পায়ে শুরু হলো অজানা কম্পন। রুদ্র কপাল গোছালো, উদ্বিগ্ন হয়ে তক্ষুনি চেপে ধরল চাচ্চুর দু হাত। লোকটার হাত পা কেমন ঠান্ডা হয়ে যাচ্ছে, অনবরত কাঁপছে সর্বাঙ্গ। তবুও তায়েব এহসান আবারও বলা শুরু করলেন, কিন্তু কিন্তু ঠিক 2 দিন পর আবারও ফ্যাক্স পেলাম। দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছে সৌমিত্র রায়। কলকাতা থেকে আদেশ এসেছে তার শেষকৃত্যে আমি যেন সেখানে উপস্থিত থাকি। তাই সেদিন রওনা হলাম কলকাতার উদ্দেশ্যে। ঠিক 6 ঘন্টা পর গিয়ে পৌঁছালাম লোকেশনে, যা ছিল কলকাতার শোভাবাজারে। সেখানকার অত্যন্ত পুরনো এক রায় জমিদার বাড়ি। মানুষে গিজ গিজ করছিল সেখানে। কোনো রকমে ভিড় ঠেলে বাড়ির অন্দরমহলে গিয়ে দাঁড়াতে দেখলাম বাইরে যতটা ভিড় ছিল ভিতরে ততটাই শুনশান নিস্তব্ধতা। কোথাও কেউ নেই। আমি হতবুদ্ধির ন্যায় হাঁটতে হাঁটতে অন্দরমহলের বাঁ দিকে পা বাড়াই। আশ্চর্যের বিষয় ছিল অন্দরমহলের সবকটা দরজা বাইরে থেকে তালা দেয়া থাকলেও একদম শেষের দিকের একখানা ঘরের দরজার এক পাশ খুলে রাখা। সন্দেহের বশে সেদিকে এগোই। এক হাতে দুয়ারের অন্য পাশ ঠেলে ভেতরে ঢুকতে দেখি কাঁপন বাড়ল তায়েব এহসানের। ভয়ে তটস্থ তার সর্বাঙ্গ। রৌদ্র দিক বেদিক হারাচ্ছে এ পর্যায়ে। তড়িঘড়ি করে চাচ্চুর হাত দুটো মুঠোয় চেপে ধরে আড়ায়। চুপ করো চাচ্চু, আর বলতে হবে না, তুমি অসুস্থ হয়ে যাচ্ছ। আজ যেন বাদ মানতে নারাজ তায়েব সাহেব। কাপত্রীয় কণ্ঠে আচমকা ডুব দিলেন অতীতে। অতীত। তায়েব এহসান ব্যস্ত পদযুগল আচানক আবদ্ধ কামরায় প্রবেশ করতেই থমকে গেল যেন। চোখ দুটো হলো বিস্ফোরিত। গোয়াল ঘরের ন্যায় কক্ষে একখানা ছোটখাটো চৌকি। সেথায় নিষ্প্রাণ আকারে পড়ে আছে শ্যামপ্তি রায়ের অর্ধনগ্ন নিথর দেহ। বুকের ঠিক মাঝখানে পরপর 3টি গুলির ছাপ। চোখ দুটো হা করে খুলে রাখা তার। সর্বাঙ্গে লেপ্টে আছে অসংখ্য আঁচড়ের ছাপ। লহুতে ভিজে একাকার অবস্থা চৌকির বদন। তায়েব সাহেব তক্ষুনি চোখ ঘুরালে অন্যত্র। সর্বাঙ্গ কাঁপছে তার। হাত দুটোয় নেমেছে অসারতা। নিথর অপরূপার সঙ্গে যে খুব একটা ভালো কিছু হয়নি তা বুঝতে বিচক্ষণ মস্তিষ্ক তার খুব একটা সময় নিল না। তায়েব সাহেব কেমন দাঁত কিরমির করছেন। হাত দুটো মুষ্টিবদ্ধ করে যেই না পেছনে ঘুরবেন অমনি কে যেন পেছন থেকে দুহাত ভেতর দিকে ঠেলে দিল তায়েব সাহেবকে। এখনো অতর্কিত আক্রমণে তাল সামলাতে না পেরে তক্ষুনি সম্মুখে নোংরা মেঝেতে ছিটকে পড়েন তায়েব সাহেব। ধুলো পড়া অভিলেখাগারে ছাতা পড়া জমিনে সশরীরে উবুর হয়ে পড়তেই ব্যথায় চোখ মুখ খিচে নিলেন তিনি। কিয়ৎক্ষণ গোঙালেন চাপা স্বরে। পরক্ষণে নিবু নিবু চোখ জোড়া ধীর সুস্থে নিজেদের পর্দা সরাতেই সম্মুখ মেঝেতে দৃশ্যমান হলো এক অতি ক্ষুদ্র মানব দেহ। তাজা লৌহুতে আচ্ছাদিত ক্ষুদ্র বদন তার। মাত্রই আকার ধরেছে মানব শরীরের। মাথাটা সম্পূর্ণ গঠন হয়নি এখনো। হাত পায়ের আঙ্গুলগুলো অস্পষ্ট। গায়ে তার ভন ভন করছে মাছির দল। মুহূর্তেই ঝটকা খেল তায়েব সাহেব। চক্ষু ছানাবড়া করে ধীর সুস্থে ফের নজর উঠালেন চৌকিতে পড়ে থাকা সৌম্যপ্তি রায়ের পানে। মেঝেতে পড়ে থাকা ক্ষুদ্র মানবের দেহের সঙ্গে এখনো সংযোগ বিদ্যমান তার। তা চোখে পড়তেই আচমকা বাঁধ ভাঙা চিৎকারে ভেঙে পড়লেন তায়েব সাহেব। সব কিছুর জন্য নিজেকে দোষাচ্ছেন তিনি। কাঁদতে কাঁদতে মুখ লুকাচ্ছেন নোংরা মেঝেতে। এ কি করলেন তিনি? কোন গজবের কাছে মেয়েটাকে হস্তান্তর করলো? এতটা পাষাণ কর্মকাণ্ড কেউ কি করে করতে পারল? কেন তিনি হস্তান্তর করলেন মেয়েটাকে? ভাবতে ভাবতেই নিজের চুলের গোছা খামচে ধরলেন তায়েব এহসান। দুহাঁটুতে ভর দিয়ে উঠে দাঁড়ালেন কোনো রকম। নজর ঝুঁকিয়ে রেখে তড়িঘড়ি করে নিজের গা থেকে শার্টখানা খুলে
এনে আলতো করে ছড়িয়ে দিলেন অর্ধনগ্ন মানবীর শরীরে। ঠিক তখনই ঘরের দরজা খুলে গেল খট করে। একজোড়া ব্যস্ত কদম কেমন হড়বড়িয়ে ঢুকলেন কক্ষে। তায়েব সাহেব পাথর হলেন। মুখবয়বে একরাশ আগুন লেপ্টে সম্মুখে তাকাতেই দেখলেন কলকাতার সেন্ট্রাল থানার ওসি সাহেব দাঁড়িয়ে আছেন। লোকটা কেমন বিরক্ত। তিনি এগিয়ে এসে খপ করে চেপে ধরলেন তায়েব সাহেবের কনুই। অতঃপর মানবটাকে টানতে টানতে ঘর থেকে বের করে এনে দাঁত খিঁচে আওড়ালেন। ডেড স্পটে গিয়ে কি করছিলেন আপনি? আপনার গা উদম কেন? মেয়ে দেখলে হুঁশ থাকে না? অন্তত প্রাণ আছে কিনা দেখে নিতেন। আকাশ থেকে পড়লেন তায়েব সাহেব। হতভম্বতার নজরে তিনি নিজেই ভর করালেন এক আকাশ সম ঘৃণা। চোয়ালের পেশি টান টান করে যেই না কিছু আওড়াবেন, অমনি তার আনমনে দৃষ্টি গিয়ে থামল 5 হাত দূরত্বে পাথরের ন্যায় দাঁড়িয়ে থাকা নাদুস নুদুস বাচ্চাটার পানে। মুহূর্তেই কণ্ঠরোধ হলো তায়েব সাহেবের। তিনি কেমন নিষ্পলক ভঙ্গিতে তাকিয়ে আছেন বাচ্চাটার পানে। কাল যে বাদামি চোখ দুটোতে রহস্যময় কাতরতা ছিল, আজ সেথায় অঢেল ঘৃণা। ওইটুকুন গোলগাল মুখটায় সে কি শক্ত হয়েছে তার। রাগে থরথর করে কাঁপছে চোয়াল। তায়েব সাহেব ভরকালেন। কদম বাড়িয়ে বাচ্চাটার দিকে এগুতে গেলেই পাশ থেকে ওসি সাহেব দিলেন এক ধমক। চিরবির করতে করতে তায়েব সাহেবকে এক প্রকার টেনে হিঁচড়ে নিয়ে গেলেন নিজের সঙ্গে করে। অথচ তায়েব সাহেব ঠায় দৃষ্টি এখনো নিষ্পলক বাচ্চাটার বাদামির চোখ দুটোতে নিবদ্ধ। পারছে না ওই চোখ দুটো তাকে আস্ত গিলে খেতে। বাচ্চাটা কি তাকে ভুল বুঝলো? সে কি সত্যিই ভাবলো সে অন্যায় করেছে? বর্তমান মুহূর্তেই অতীতের ঘোর ভাঙল তায়েব সাহেবের। বুকের ওঠানামার গতি বেড়ে গিয়েছে তার। সর্বাঙ্গ ঘামছে দরদর করে। বুকের বাঁ পাশে যা যন্ত্রণা হচ্ছে না, তায়েব সাহেব তক্ষুনি লুটিয়ে পড়লেন সিঁড়ির গায়ে। ওদিকে রুদ্র অস্থির। অস্থিরতায় গলা উঁচিয়ে ডাকছে পরিবারের সকলকে। তায়েফ এহসান চোখ বুজেছেন ক্রমশ। ফ্যাকাশে অধর যুগলের মধ্যকার ফারাক দিয়ে অস্পষ্ট স্বরে আওড়াচ্ছেন। আমি আমি না চাইতেও সুমুক্তি দেবে খুলি। আমি আমি আমার আমার পাপের শাস্তি আমার মাহিকে পেতে দিব না। আমার মাহি, আমার মা। নীলরঙা ড্রিম লাইটের আলোয় ডুবে আছে সপ্তদশীর কক্ষ। মখমলের তুলতুলে বিছানায় গা ডুবে আছে তার। গায়ের ওপর আলতো করে জড়িয়ে রাখা একখানা মোটা ব্ল্যাঙ্কেট, যা ঠান্ডা পড়েছে না। ক্লান্তিতে বড্ড জোরালো ঘুম আচ্ছাদন সপ্তদশী। কিউটি ছানার আজও লুকিয়ে আছে মানবীর বক্ষ পিঞ্জরের উষ্ণ ছায়ায়। এরই মধ্যে নীরবতার মোটা তারে ছেয়ে থাকা কক্ষে ধূপধাপ পায়ে প্রবেশ করলেন মাফিয়া মনস্টার। তার মুখবয়বে নেই বিন্দুমাত্র উদ্বেগ। সেথায় লেপ্টে আছে একরাশ নিস্পৃহা। সে কেমন জোরালো কদমে নিঃশব্দে এগিয়ে এসে দাঁড়ালো মাহির বিছানার কাছে। বাহাতে আলগোছে সরালো সম্মুখে বেড স্ট্যান্ডে ঝুলে থাকা সফেদ রঙা ফিনফিনে পর্দা। কুচকানো দৃষ্টিতে ঘুমন্ত মাহির মুখপানে তাকাতেই মসৃণ ললাটে গোটা কতক ভাঁজ পড়ল রুর মানবের। মুখবয়বে বিরক্তির ছাপ ফুটিয়ে মনে মনে ভাবল, এইটুকুন একটা মেয়ের জন্য এতগুলো মানুষ কি না উঠে পড়ে লেগেছে। দুনিয়ার মানুষ কত আজাইরা সময় পায়। কথাটুকু ভাবতে গিয়েই তাচ্ছিল্যর হাসি ফুটল রুর মানবের অধর কোণে। দৃষ্টি হলো কুৎসিত। সে খানিক আলগোছে ঝুঁকে এলো ঘুমন্ত মাহির মুখের ওপর। নিজ বাদামি চোখ দুটো কুচকুচে কালো মণিদয় নাচিয়ে মেয়েটার মুখমণ্ডলের প্রতিটি রেখায় নিখুঁত অবলোকন চালিয়ে মনে মনে ফের বিড়বিড়ালো, ওরা কত বড় পাগল বান্দির মেয়ে! ওরা কিনা তোকে ছুতে চাইছে, যার পিছে স্বয়ং রুশদি কিং দাঁড়িয়ে। তাকে ছোঁয়ার সাধ্যি করতে এলে যে ধ্বংস নিশ্চিত। ওরা কি জানে না? ঘুমন্ত মেয়েটার কাছ থেকে থোড়াই উত্তর এলো। রুর মানব কেমন কপাল গোছালো অসন্তুষ্টিতে। তক্ষুনি নিজের রুক্ষ দুহাত আলগোছে বাড়িয়ে দিল ঘুমন্ত মাহির কোমর এবং ঘাড়ের নিচে। অতঃপর যুদ্ধে গমনোদ্যত সৈনিকের কাঁধ বাঁকান ধনুক তুলবার ন্যায় ঘুমন্ত সপ্তদশীকে নিজের প্রশস্ত কাঁধে তুলে নিলে মহাশয়। ঘুমের ঘোরে এহেন অতর্কিত আক্রমণে ভরকায় মাহি। তক্ষুনি আলগা হলো তার সাধের ঘুম।
ঘুমন্ত মস্তিষ্কে হুটহাট জাগ্রত হবায় টের পেতেই হকচকায় মাহি। হকচকান কণ্ঠে আটকে বলে ওঠে, কে 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 নিয়ে যাচ্ছে আমায়? কোথায় কোথায় আমি? কে 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 আপনি? বিস্ট 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 কোথায় আপনি? আমাকে কে যেন নিয়ে যাচ্ছে, ধরুন আমায়, বাঁচান। মেয়েটার এখনো অনবরত চিৎকারে কপাল গোটায় মাফিয়া বেস্ট। তিতি বিরক্ততায় তক্ষুনি চিরবিরিয়ে বলে ওঠে। শাট আপ বান্দির মেয়ে। মুহূর্তেই স্থবির হলো মাহি। মস্তিষ্ক তার সচল হতে সময় নিল মিনিট খানেক। অতঃপর নিজেকে সামলে নিয়ে মেয়েটা কেমন ঘুম জড়ানো আদুরে কণ্ঠে বলে ওঠে, কই নিয়ে যাচ্ছেন আমায়? উফ, রাতটাই অন্তত না জ্বালালে নয় কি? প্রতি উত্তর করেনি মাফিয়া বেস্ট। পায়ের গতি জোরালো তার। এগুচ্ছে এলিভেটরের পানে। সপ্তদশী খানিক হামি টেনে জিজ্ঞেস করে ওঠে। কোথায় যাচ্ছি? ভাবলেশহীন ভঙ্গিতে এলিভেটরে পা রাখলো মুগ্ধ। প্রতি উত্তরে ঠেস মেরে উত্তর দিল, মরতে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে ওপরে উঠছে মুগ্ধ। কাঁধে তটস্থ হয়ে পড়ে আছে মাহি। চোখ মুখ খিচে রেখেছে ভয়ার্ত মানবী। অদূর থেকে ধেয়ে আসছে জঙ্গলি কুকুরদের মরা কান্না। এ নিয়ে ভয়ের শেষ নেই মেয়েটার। শেষে না পারতে হুট করেই বলে বসলো, আমার ভয় লাগছে। সিগারেট ফুঁকতে মত্ত রুড়ো মানব পূর্ণকহরে মেয়েটার ভয়ার্ত কণ্ঠ পৌঁছাতেই কপালের চামড়ায় ভাঁজ স্পষ্টতর হলো তার। মুখবয়বে বিরক্তির ছাপ লেপটে কর্কশ গলায় শুধালো, তো আমি কি করব? পাহাড়ের ওপর থেকে ফেলে দিয়ে সোহাগ করব? মুখ কুচকায় মাহি। লোকটার সাথে নরম কণ্ঠে কথা বলার ঘাট হয়েছে তার। ঘটে বুদ্ধি থাকলে আর কখনো বলবে না বলে প্রতিজ্ঞাবদ্ধ হতে গিয়েও হোঁচট খেলো বেচারি। চোখ দুটো খিচে পড়ে রইল মানবের কাঁধে। পেন্টহাউসের প্রশস্ত কাচের সদর দরজা পেরিয়ে মাত্রই প্রবেশ করলো মাফিয়া বেস্ট। পেন্টহাউসের দায়িত্বরত সকল গার্ডস তক্ষুনি নজর ঝুঁকালো নিজেদের। কেউ কেউ হাঁটু গেড়ে জানালো কুর্নিশ। মাফিয়া মনস্টার নিরুদ্বেগ সেদিকে। ধূপধাপ পায়ে নীরব এগিয়ে গেল সিঁড়ির দিকে। কাচের স্বচ্ছ স্লাইডিং দরজা নবে দু আঙ্গুল ঢুকিয়ে আচানক কক্ষের দুয়ার খুলল মুগ্ধ। মেয়েটাকে এর আগে যে কক্ষে রাখা হয়েছিল আজও ঠিক সেই কক্ষেই নিয়ে আসা হয়েছে তাকে। ট্রান্সপারেন্ট কাচের ফ্লোর জোরালো কদমের ছাপ বসিয়ে দাম্ভিক পুরুষ এগিয়ে গেল মুখমলে গোলগাল বিছানার কাছে। পা দুটোয় রুখ টেনে কোনরূপ আগাম সতর্ক সংকেত ছাড়াই মেয়েটাকে আচানক কাঁধ থেকে নামিয়ে ছুঁড়ে ফেলল বিছানার কোলে। এখনো ঘটনায় আকস্মিকতায় হকচকায় মাহি। চোখ দুটোর পর্দা সদ্য ভর করা ঘুমটুকু তার মুহূর্তেই উবে গেল হাওয়ায়। রুরমানও পাত্তা দিল না সেদিকে। উল্টো চোয়াল শক্ত করে গমগমে গলায় শুধালো, ঘরের বাইরে পা রাখলে একদম হাত পা ভেঙে গলায় ঝুলিয়ে দেব। গট ইট? প্রতি উত্তরে নিশ্চুপ মাহি। আশেপাশে নজর বুলিয়ে নিজেকে সামলালো মুহূর্ত ব্যয়ে। চারপাশে ঘোর অন্ধকার। আকাশের বুকে লেপ্টে থাকা কালো মেঘগুলো কেমন দানবের ন্যায় দেখাচ্ছে। মেয়েটা ঢোক গিলল পরপর। রোর মানব উল্টো পথে পা বাড়ালেই সে কেমন হড়বড়িয়ে বলে উঠল, আমি ঘুমাবো। থামলো মুগ্ধের চলন পদযুগল। ঘাড় বাঁকিয়ে কপাল কুঁচকে তাকালো পেছনে। দৃষ্টি সরু ভাবস্রোত ঠেলে কর্কশ কণ্ঠে শুধালো, তো জান আরে বান্দির মেয়ে, তোকে ধরে রেখেছে কে? নাকি আমাকে লাগবে ঘুমানোর জন্য? দেখ বান্দির মেয়ে, আমি সঙ্গে থাকলে কিন্তু আজ রাতে তোর ঘুমানো হারাম হয়ে যাবে, তাই ভেবে চিনতে কাছে ডাকিস। ইউ নো না, আই অ্যাম এ পিওর ব্যাড বয়। মুখগহ্বরে অলক্ষ্য দাঁত খিসল মাহি। নাকের পাটা ফুলিয়ে রাগান্বিত কণ্ঠে আওড়ালো, মুখ খুললেই উল্টাপাল্টা কথা বেরোয়, তাই না? আপনাকে আমি বলেছি আমার কাছে আসতে? আমি বলেছি আমি ঘুমাবো, আর আপনি? আমি? মুগ্ধের এখনো সন্দিগ্ধ পাল্টা প্রশ্নে বাক্যটুকু অপূর্ণ রয়ে গেল মাহির। জিভের ডগা জলশূন্য হয়ে আবারও সে খানিক ঢোক গিলে মিনমিনে স্বরে বলল, এই ঘরেই বসে থাকবেন, আমার ভয় লাগছে। সহসা চোয়াল শক্ত হলো রুর মানবের। কপালের চামড়ায় বাড়ল ভাঁজের ছাপ।
দাঁত কপাটি একে অপরের সনে রুষ্ট চাপে পিষতে পিষতে সে কেমন বিড়বিড় করে বলে উঠল, হোয়াট দ্য ফাক বান্দির মেয়ে, আমার মতো হ্যান্ডসামকে তোর কেয়ারটেকার মনে হচ্ছে? ভাবলেশীন মাহি নিস্পৃহ ভঙ্গিতে মুখের সামনে হাত নাড়ালো মাছি উড়াবার ন্যায়। আজ যেন সাহস বেড়ে ছল তার, তাই তো নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল, কেয়ারটেকার তো ভালো পদ, আপনাকে দারোয়ানের চেয়ে বেশি কিছু মনে হচ্ছে না। মুহূর্তেই তেলে বেগুনে জ্বলে ওঠে মাফিয়া বিস্ট। গটগটিয়ে এগিয়ে এসে আচমক আঁকড়ে ধরে মাহির সুকোমল গ্রীবাদেশ। দাঁত খিচে গর্জন তুলে বলে ওঠে, এই বেয়াদবের বাচ্চা, এই জিব্বায় লাগাম টান, অসভ্য মেয়ে ছেলে, না হলে কিন্তু। একই তেজে আবির্ভাব মাহি সহসা মনস্টারের হাত থেকে নিজের গ্রীবাদেশ ছাড়িয়ে এনে চোয়াল নাড়িয়ে বলে ওঠে, থাক হয়েছে, গালমন্দ সব একেবারে করে ফেললে কাল কি করবেন? হ্যাঁ, দয়া করে কালকের জন্যও কিছুটা বাঁচিয়ে রাখুন। আপাতত আমি ঘুমাচ্ছি বিস্ট, গুড নাইট। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল মুগ্ধ। মেয়েটা তাকে উপেক্ষা করে আলগোছে মাথা রাখলো নরম বালিশে। রুরমানবের রুরতা খানিক কমতে শুরু করলো তা দেখে। সে কেমন ঘাড় কাত করে তাকিয়ে আছে মেয়েটার পানে। তার বাদামি চোখ দুটো যেন মুগ্ধতায় অস্ফুটে আওড়াচ্ছে। ব্যাপার কি বান্দির মেয়ে, তোকে ইদানিং আমার আমার লাগে কেন? কোন জাদু করছিস আবার কে জানে? ভাবতে ভাবতেই মুগ্ধের বিমুগ্ধ নয়ন গভীরভাবে ডুব দিল মাহির মসৃণ মুখপানে। সেথায় দৃষ্টি দিয়ে কিয়ৎক্ষণ আঁকিবুকি চালিয়ে মানব নিজে অবচেতন মনে ফের আওড়ালো, তুই যদি একটাবার জানতি তোর ঘুমন্ত মুখের দিকে তাকালে আমার ঠিক কেমন লাগে, তাহলে তুই হয়তো আমাকে ধ্বংস করার জন্য হলেও যখন তখন ঘুমিয়ে থাকার ভান ধরতে পিচ্ছি। মনে মনে কথাটুকু আওড়ে ক্ষান্ত হয়নি মাফিয়া বিস্ট। দাঁড়িয়ে রইলেন পাহাড়ের ন্যায়। এদিকে তার লম্বা হাত দুটো মেয়েটার বালিশের কাছে এসে ঠেকেছে। তা বুঝি অস্বস্তি বাড়ালো মাহির। সপ্তদশী খানিক বিরক্তে কণ্ঠে চোখ বুজে রেখে শুধালো, হাত সরান, আমি ঘুমাবো। এ পর্যায়ে আর রাগলেন না রুরমানব। উল্টো ঠোঁটের কোণে অলক্ষ্য ফোটালেন বাঁকা হাসির রেশ। কণ্ঠে কপট মুড়ি ভাব ধরে আওড়ালেন, তোর কথা শুনতে আমি বাধ্য নই বান্দির মেয়ে। মসৃণ ললাটে বিরক্তির ছাপ ল্যাপটানো মাহি নাক মুখ কুচকে খিটখিটে কণ্ঠে বলে উঠল, এই বয়সে এসে এত তেজ দেখাতে ক্লান্ত লাগে না আপনার? আশেপাশেই বোধহয় জোরালো একখানা বাজ পড়ল। রুরমানবের মুখবয়ব দেখে তা মনে হচ্ছে তার। এত হ্যান্ডসাম হেলথ কনসাস একটা মানুষ কি করে বয়সের খোঁটা দেওয়া হচ্ছে, এ যে আর মুখ বুজে সহ্য করার মতো নয়। মাফিয়া বিস্ট কেমন গজগজ করছে রাগে। তক্ষুনি মেয়েটার ওপরে ঝুঁকে এসে কঠিন হুঙ্কার ছুড়ে বলল, হোয়াট দ্য হেল আর ইউ সেইং বান্দির মেয়ে? এই বয়সে মানে? এই বেয়াদবের বাচ্চা, তুই আমাকে বয়স নিয়ে খোঁটা দিচ্ছিস? গালটা কাছে আন জানোয়ার। এক্ষুনি দু একটা না বসালে আমার শান্তি হচ্ছে না। মানবের কথা গায়ে মাখল না মাহি। উল্টো গো ধরে পড়ে রইল বিছানায়। মুখটা অন্যত্র ঘোরাতে ঘোরাতে অনীহার কণ্ঠে বলে ওঠে, আরে হাত সরান তো, বেশি নড়বেন না, আমি ঘুমোচ্ছি কিন্তু। মেজাজ এবার সপ্তম আসমানে পৌঁছায় রুরমানবের। চোয়ালের পেশি টান টান। সে কেমন ক্রূর কণ্ঠে আচমকা বলে বসল, ওর যত ইচ্ছে ওর, আর মাত্র 17 দিন, এরপরই ডানা কাটবো, মাইন্ড ইট। কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়ালেন না মাফিয়া বেস্ট। মুখবয়বের এক আকাশ সম রাগ লেপ্তে চলে গেলেন কক্ষ থেকে। এদিকে চোখ বুজে রাখলেও সবটা স্পষ্ট শুনল মাহি। মানবের কথা শুনে মুহূর্তেই বুকে মোচড় দিয়ে উঠল তার। এর কথার অর্থ কি? কি হবে 17 দিন পর? অভ্যন্তরীণ উচাটন বাড়ল মাহির। এপাশ ওপাশ দাপড়ালো তার শরীর। মস্তিষ্কে কাজে লেগে পড়েছে উত্তর খুঁজতে। আঙ্গুল গুনছে তারিখ। আর 17 দিন। এরপর কি? গুনতে গুনতে হঠাৎ থমকায় মাহি। তক্ষুনি মেয়েটার চোখ দুটো হলো ছানা বড়া। সর্বাঙ্গ দুলে উঠল ভয়ে। নিজ হাত দুটো সামনে এনে মেয়েটা কেমন কাঁপতে কাঁপতে বলল, আর 17 দিন, তারপর আমার জন্মদিন।
ওই দিন কি করবে এই লোক? মেরে ফেলবে আমায়? সহসা নিশ্চিন্তায় আটকে ওঠে মাহি। উচাটনে পা নামালো বিছানা হতে, কাঁপতে কাঁপতে জিভখানা আলগোছে ছোয়ালো অধরে। লোকটাকে জিজ্ঞেস করতেই হবে, আর 17 দিন পর ঠিক কী করবে সে। এহেন ভাবনায় তক্ষুনি উঠে দাঁড়ায় মাহি। মনস্টারের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গটগটিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। মৃদু অন্ধকারে ছেয়ে আছে প্রশস্ত করিডর। মাহি ভয়ে ভয়ে সিঁড়ি বেয়ে টপ ফ্লোরে দিকে এগুচ্ছে। মেয়েটার আজ অত সাহস এলো থেকে কে জানে। দুরু দুরু বুকে সে অবশেষে এসে দাঁড়ালো টপ ফ্লোরে। পরক্ষণেই যা দেখলো তাতে হোঁচট খেল বেচারি। সম্পূর্ণ ফ্লোরে দুপাশে সশস্ত্র গার্ড। মেয়েটার উপস্থিতি টের পেয়ে তক্ষুনি সকলে একযোগে দুহাঁটু ঠেকালো মেঝেতে। ঘাড় নোয়ালো বাধ্যতায়। এহেন কাণ্ডে যার পরনায় হতবাক মাহি। তাকে এভাবে কুর্নিশ জানাচ্ছে কেন লোকগুলো? মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি তাদের? মাহি কেমন গাল ফুলিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলল। কিয়ৎক্ষণ দোনমনো করে অবশেষে বোকার ন্যায় সম্মুখে নতমুখে বসে থাকা গার্ডসদের জিজ্ঞেস করে উঠল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।